পুজোটা দেখে তোমরা 4 জন প্রিন্সিপালের ঘরে এসো, 4 জন কথা বলবো। প্লিজ চলুন, এই আপাতত শান্তভাবে পুজোটা একটু দেখি, নমস্কার করি প্রিন্সিপালের ঘরে। 100% বলবো, 100% বলবো, কেন বলবো না? তুমি কেঁদো না তাই বলে কোন রাজ্যে আমরা বাস করছি যেখানে কলেজে সরস্বতী পুজো হচ্ছে পুলিশি প্রহরায়, তাও হাইকোর্টের নির্দেশে? ভাবতে পারেন ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, আমি তো বলবো যে উনি একেবারে ব্যর্থ। উনি কালকে গিয়েছিলেন সরস্বতী পুজোর দিন কলেজে, গিয়ে সেখানে বিক্ষোভের মুখে পড়লেন। এবং বিক্ষোভ বলতে কি, সাধারণ ছাত্রছাত্রীরা তারা আকুল আর্তি জানাচ্ছেন শিক্ষামন্ত্রীর কাছে যে আমরা হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় পুজো করছি, তাও সেখানে বহিরাগতদের আনাগোনা চলছে, যেটা হাইকোর্ট একেবারেই নিষেধ করেছিল। প্লাস আমরা প্রাণ সংশয়ে আছি, আজকে পুজো হয়ে যাচ্ছে, কালকে আমরা কি করব, কালকে আমাদের নিরাপত্তার কি হবে? আমি আজকে সবটা আপনাদের কাছে দেখাচ্ছি, সবটা বলবো। এবং সব থেকে যে বড় কারণে আমি আজকে এলাম, আমার মুখ দিয়ে না, সিপিআইএম এর তরুণ নেতা শতরূপ ঘোষ ঠিক কি বলেছেন এই সব ব্যাপারে। অনেকে, আমরা জানি যে অনেকেই 34 বছরের অনেক ব্যর্থতা নিয়ে কথা বলেন, অনেক অত্যাচার, অনেক স্বৈরাচারীর বিষয়, অনেক দাদাগিরির কথা অনেকেই তুলে ধরেন। কিন্তু আমি শতরূপ ঘোষের কথাটা এই জন্যই শুনতে বলবো যে প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি আছে কিনা আপনারা বিচার করে বলবেন, অন্তত এই প্রেক্ষিতে। তো গতকাল ব্রাত্য বসু গিয়েছিলেন, তিনি 4 জন ছাত্রছাত্রী প্রতিনিধিদের ডাকলেন যারা পুজো করছেন এবং প্রিন্সিপালের সঙ্গে কথা বললেন। প্রিন্সিপাল কালকে ওই কলেজের মধ্যে পুজোটা হয়েছে কিভাবে জানেন? সেটা হচ্ছে একটা চেয়ারের ওপরে সরস্বতীর একটা ফটো রেখে পুজো হয়েছে এবং সেখানেই ছিল অগণিত ছাত্রছাত্রীদের ভিড়। এবং কলেজের বাইরে ওই তথাকথিত সাব্বির আলী, তৃণমূলের যে নেতা, সেই নেতা তার দলবল নিয়ে পুজো করেছে। আসলে কলেজে ভর্তির সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে সরস্বতী পুজোর জন্য একটা করে টাকা নেওয়া হয়, সেই টাকাটা জনগণের টাকা, তার বাবা মা সেই টাকাটা দেন ছাত্রছাত্রীদের, সেই টাকাটা নিয়েই পুজোটা হয়। আর সেই পুজোটার কিভাবে লুট হয়, কারণ 17 সালের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন হয় না, এবং ছাত্র সংসদের নির্বাচন না করে এখানে অগণতান্ত্রিকভাবে স্বৈরতান্ত্রিক কায়দায় এই সরকার কলেজগুলোতে ছাত্র প্রতিনিধিদের নির্বাচিত হতে দেন না। এবং সেখানে দাঁড়িয়ে আজকে অছাত্ররা ভিড় করে। আমি এর আগেও আমার কতগুলো ভিডিওতে বলেছিলাম, অছাত্রদের মধ্যে অন্যতম এই সাবির আলীর মতন কিছু মানুষ যারা দীর্ঘদিন ধরে এই কলেজ থেকে পাশ করে বেরিয়ে গেছে, তারা এখানে দাদাগিরি করছে। লোকাল কাউন্সিলর, লোকাল বিধায়কদের হাত আছে এদের ওপরে বলে অনেকেই অভিযোগ করেন। এবং এই টাকা নিয়ে, কলেজের এই ফেস্টের টাকা, সরস্বতী পুজোর টাকা, এই নিয়ে এরা নিজেদের মধ্যে বকরা করেন। ইউনিয়ন রুমের মধ্যে যে সমস্ত কার্যকলাপ চলে বলে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আসে, সেটা ভদ্র মানুষের কাছে বলা যায় না। আজকে এই রকম একটা পরিস্থিতিতে সেখানে ব্রাত্য বসু গেলেন এমন একটি কলেজে, যে কলেজে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পড়তেন, এবং যে কলেজটা মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে 2.5 কিলোমিটারের মধ্যে, যেতে সময় লাগে মাত্র 10 মিনিট। সেই কলেজে ছাত্রছাত্রীরা বলছেন, তারা উই ওয়ান্ট জাস্টিস ধ্বনি তুলেছেন এবং তারা শিক্ষামন্ত্রীকে কাছে পেয়ে বলছেন যে আজকে তো পুজো হয়ে যাচ্ছে, কালকে আমরা কি করব, কালকে আমাদের নিরাপত্তা কে দেবে, যেখানে হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও বহিরাগতরা অবাধে বিচরণ করছে। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদের খালি এটাই বলবো যে এইখানে ব্রাত্য বসু এলেন, সব কিছু হলো, সাব্বির আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ থানায়, তিনি থ্রেট অ্যান্ড রেপের থ্রেট দিচ্ছেন, লাইভ থ্রেট দিচ্ছেন, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ। তাকে কেন পুলিশ গ্রেপ্তার করলো না? আজকে সরকারের সমালোচনা করলে ইউটিউবারদের থেকে শুরু করে বিরোধী দলের লোকেদের মিথ্যা মামলা দিয়ে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে যায় কোনো রকম অভিযোগ ছাড়াই।
কোনো রকম কমপ্লেন ছাড়াই। আর যেখানে একটা অভিযোগ দায়ের করা হলো, তারপরেও সাব্বির আলীর মতন ওই ধরনের একজন, আমি বলবো কোট আট কোট ছাত্রছাত্রীদের কথায় যিনি ভীতি প্রদর্শন করেন কুখ্যাত, তাকে কেন আজকে গ্রেপ্তার করা হলো না? শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে ওখানে কেন একটা সদর্থক পদক্ষেপ নিতে পারলেন না? এর জবাব তো আমরা চাই। এবং মানুষ কিন্তু অন্য কথা বলছি, আমি কালকের এপিসোডেও বলেছি, যেটা হতে দেওয়া হচ্ছে না তো, অন্য কোনো উদ্দেশ্যে এই ধরনের ঘটনাগুলো হতে দেওয়া হচ্ছে না তো। তো যাই হোক, আমি শতরূপ ঘোষের আপনাদের কাছে বক্তব্যটা তুলে ধরে আজকের এপিসোডটা শেষ করব। একটু মন দিয়ে শতরূপের বক্তব্যটা শুনবেন। খুব অল্প সময়ের বক্তব্য, 1-1.5 মিনিটের মধ্যে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার। জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য 34 বছর পশ্চিমবাংলা চালিয়েছেন। আপনারা কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিলেন সরস্বতী পুজো হবে পুলিশের প্রোটেকশনে? কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিলেন ছোট ছোট বাচ্চারা হাতে ত্রিশূল তরোয়াল নিয়ে রামনবমী মিছিল করবে? কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিলেন ধর্মের নামে এই সংঘর্ষ দেখবে এখানে? জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য কখনোই মমতা ব্যানার্জির মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী পুজো করে, দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে, বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসায়নি। কিন্তু আমাদের সহজ পলিসি ছিল কি? রাজনীতির জায়গায় ধর্ম, ধর্মের জায়গায় ধর্ম নিয়ে রাজনীতি হবে না, রাজনীতির লোকেরা ধর্মস্থান দখল করবে না। গর্ব করে বলতে পারি, বাংলায় যেরকম 34 বছরে আসানসোলের ইমাম সাহেবের মতো কোন ইমাম সাহেবকে দাঙ্গায় তার সন্তানকে হারাতে হয়নি, তেমন বাংলায় কোনোদিন রামনবমী মিছিল বেরোবে বলে কারফিউ জারি আর মোহরমের তাজিয়া বেরোবে বলে দুর্গাপূজার ভাষণ বন্ধ, বাংলায় কোনোদিন এই রাজনীতিও হয়নি। বাংলায় না ঈদ মোহরম করতে গিয়ে কাউকে বাধা পেতে হয়েছে, না বাংলায় দুর্গাপুজো সরস্বতী পুজো করতে গিয়ে কোনোদিন কাউকে বাধা পেতে হয়েছে। প্রত্যেকজন মানুষ মাথা উঁচু করে নিজের ধর্ম পালন করেছেন। কোনোদিন ধর্মস্থানে না কেউ মাদক পড়ি করেছে, না কেউ চোখ রাঙিয়েছে।